আজ আমি তোমাদেরকে ফিজিক্স ফার্স্ট পেপারে অধ্যায় 10-এ কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস অর্থাৎ বিগত বর্ষ যে এডমিশন টেস্টে প্রশ্নগুলো চলে আসছে এগুলোই দেখাই দিব। এগুলো যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা যে আগামীতে পরীক্ষা দিবা এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলোর ধারণা পেয়ে যাবা। চলো শুরু করা যাক ক্লাসটি। এখানে টাইপ 1 যেটা আছে আদর্শ গ্যাস ও গ্যাসের সূত্রাবলী, এখান থেকে বিগত বর্ষের ইউনিভার্সিটিগুলোতে যে প্রশ্নগুলো চলে আসছিল এগুলো সবগুলোই দেওয়া আছে এখানে মোটামুটি। তো শুরু করা যাক ক্লাসটি। দেখো, ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারক। ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারক কে হবে বলে ফেলো দেখি তোমরা। ব্রাউনীয় গতিসূত্রের আবিষ্কারক হবে বিজ্ঞানী ক্লোসিয়াস। কে হবে? বিজ্ঞানী ক্লোসিয়াস। এখন দেখো এখানে আরেকজন বিজ্ঞানী আছে, সেটাকে রবার্ট বয়েল। এই রবার্ট বয়েল কি সূত্র দিয়েছিলেন? এখানে বয়েলের যে সূত্রটা সেটা দিয়েছিলেন, অর্থাৎ রবার্ট বয়েল কি সূত্র দিয়েছিলেন? সেটা হলো ভি সমানুপাতিক 1/p। কি দিয়েছিলেন? ভি সমানুপাতিক 1/p। অর্থাৎ এখানে তিনি যেটা বলছিলেন টি কি থাকবে? স্থির থাকবে। টিটা থাকবে স্থির, অর্থাৎ এখানে স্থির হবে টি। তো দেখো এখানে আমরা সূত্রটা কি বলতে পারি? রবার্ট বয়েল তাহলে কি সূত্র দিচ্ছে? বয়েলের সূত্র দিচ্ছে। তাহলে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তার চাপের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। এটা কিন্তু তোমরা এখান থেকে খেয়াল করে নিবা বা দেখে নিবা। তারপর দেখো এসআই এককে চাপের একক চাপ কোনটি? এসআই এককে গ্যাসের চাপ কোনটি হবে? এসআই এককে গ্যাসের চাপ কোনটি হবে? প্যাসকেল হবে। প্যাসকেল, বা এখানে আরেকটা যেটা থাকে তোমাদের সেটা হলো নিউটন পার মিটার স্কয়ার। কি থাকে? নিউটন পার মিটার স্কয়ার। তারপর দেখো এসআই এককে আর এর মান কত? এখানে অপশনগুলোর দিকে যদি তাকাও তোমরা তাহলে দেখবা এখানে চারটা অপশনই কিন্তু একই দেওয়া আছে, অর্থাৎ 8.314। এটা কিন্তু চারটা অপশনই সেম দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে তোমাদের কি করতে হবে? একক গুলোও কিন্তু মনে রাখতে হবে। যেহেতু এসআই এককের কথা বলছে, এককটা কি হবে? এসআই এককে জুল পার মোল পার কেলভিন হবে। কি হবে? জুল পার মোল পার কেলভিন। তাহলে এটার অ্যান্সার কি হবে? 8.314 জুল পার মোল পার কেলভিন হবে। এটার ক্ষেত্রে আরেকটা মান অবশ্যই তোমরা মনে রাখবা, সেটা কি? সেটা হলো লিটার অ্যাটমসফিয়ার এককে। কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত হবে বলে ফেলো দেখি তোমরা। এটা তো পড়ছো তোমরা, 0.0821। 0.0821 লিটার। এককটা অবশ্যই মনে রাখবা, লিটার এটিএম পার মোল পার কেলভিন। লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা কিন্তু এককটা অবশ্যই তোমরা মাথায় রাখবা। এই এককও কিন্তু মাঝে মাঝে এডমিশন টেস্ট পরীক্ষায় চলে আসে। তারপর দেখো এখানে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? এটা হলো উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়। কি হবে? উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায়। তাই এবার নেক্সট যে পেজ আছে দেখো, এখানে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করবে কিসের উপর? আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এটা বলে ফেলো দেখি কি হবে? এটা হবে তাপমাত্রার উপর। কি হবে? তাপমাত্রার উপর। কারণ কি? তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কি পাবে? হ্রাস পাবে বা কমে যাবে। তারপর দেখো ভ্যান্ডার ওয়ালসের সমীকরণে কোন রাশির সমাধান কোন রাশির সংশোধন বিদ্যমান? এখন ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা কি? এটা কিন্তু তোমাদের জানতে হবে। তো বলে ফেলো দেখি ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা কি হবে? ভ্যান্ডার ওয়ালস সমীকরণটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবা। ভ্যান্ডার ওয়ালস সমীকরণ যেটা হবে সেটা কি? সেটা হলো পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড ভি স্কোয়ার। এটা ব্র্যাকেট দিয়ে নাও এখানে। তারপর কি হবে? তারপর আবার ব্র্যাকেট দাও, ভি মাইনাস এনবি। ভি মাইনাস এনবি ইকুয়াল দিয়ে কি হবে? ইকুয়াল দিয়ে এন আর টি হবে। ইকুয়াল দিয়ে এন আর টি। তো দেখো এই সূত্রে যেটা আছে কি দেয়া আছে এখানে? এখানে পি এবং ভি এর কথা বলা আছে, অর্থাৎ কোন রাশি দুটি সংশোধন হবে? পি এবং ভি। তাহলে 6 এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি নাম্বার, পি এবং ভি। আদর্শ গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ কোনটি? আদর্শ গ্যাস কর্তৃক প্রযুক্ত চাপ, তোমরা দেখো এই সূত্রটা কিন্তু তোমরা পড়ে নিছিলা ইন্টারমিডিয়েটে, 1/3 রো সি স্কয়ার। তারপর এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? এটা তো জানোই তোমরা, 19 থেকেই পড়ে আসতেছো। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত হবে? 22.4 লিটার। তারপর বয়েলের সূত্রে কোন রাশিটি স্থির থাকে? একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে বয়েলের সূত্রটা পড়াই দিছিলাম প্রথম প্রশ্নেই। দেখো, ভি সমানুপাতিক 1/p। তারপর এই জায়গায় স্থির কে থাকবে? স্থির হলো টি। স্থির কে থাকবে? স্থির টি। তাহলে এখান থেকে তোমরা কি বলতে পারবা কোন রাশি স্থির থাকে? টি স্থির থাকে। এই জন্য কোশ্চেন ব্যাংক গুলো কিন্তু অ্যানালাইসিস করা প্রয়োজন। প্রতিটা অধ্যায় শেষে তোমরা কিন্তু
প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিবা, তাহলে তোমাদের পরীক্ষা দিতে অনেকটা হেল্প হবে বা ওই ক্যাটাগরিরই কিন্তু প্রশ্ন চলে আসে। এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা আসছে সেটা কি, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ পি ও আয়তন ভি এর মধ্যে সম্পর্ক কি হবে। দেখো বয়েলের সূত্র আমরা যেটা পড়ছিলাম, কি পড়ছি এখানে, এখানে আমরা পড়ছি হলো ভি সমানুপাতিক 1/p। কি পড়ছি, ভি সমানুপাতিক 1/p। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, পিভি ইকুয়াল এখানে কে দিতে পারবো, এটা কি ধ্রুবক এখানে, তাহলে এখানে অ্যান্সার কি হবে, পিভি ইকুয়াল স্থির যেটা আছে সেটা। এখন দেখো একই আয়তনে দুটি বায়ুপূর্ণ বেলুনকে ভিন্ন তাপমাত্রায় রাখলে কি ঘটবে। কি ঘটবে দেখো এখানে কি কি দেওয়া আছে, গ্যাস দ্বয়ের তাপমাত্রা সমান হবে, গ্যাস দ্বয়ের চাপ সমান হবে, গ্যাস দ্বয়ের চাপ তাদের পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক হবে, বা গ্যাস দ্বয়ের চাপ তাদের পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। গ্যাস দ্বয়ের চাপ তাদের পরম তাপমাত্রার কি হবে, সমানুপাতিক হবে, যেহেতু এখানে একই আয়তনের কথা বলছে। তোমরা দেখো এই সূত্রটাও কিন্তু পড়ে ফেলছো তোমরা, কি এটা, পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক টিতে এখানে আয়তনটাকে কি করা হয়, স্থির ধরা হয়, আয়তনটাকে স্থির অর্থাৎ স্থির এখানে ভি দেয়া হয়। তাহলে দেখো স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা কি হবে, সমানুপাতিক হবে, তাহলে গ্যাস দ্বয়ের চাপ তাদের পরম তাপমাত্রা কি হবে, সমানুপাতিক হবে। এরপর দেখো একক চাপে কোন গ্যাসের এক মোলের আয়তন ও গ্যাসটির পরম তাপমাত্রা অনুপাত নিচের কোনটি নির্দেশ করবে। এখন দেখো এটা আমরা আদর্শ গ্যাসের যে সূত্রটা জানি, কি সূত্র জানি বলে ফেলো দেখি তোমরা। এটা সূত্রটা জানি হলো পিভি ইকুয়াল এন আর টি। কি জানি, পিভি ইকুয়াল এন আর টি। এখানে চাপের কথা কি বলছে, একক চাপ বলছে, তাহলে এটা কি হবে, 1 হবে, আর ইনটু দিয়ে এখানে কি হবে ভি। তারপর দেখো এন আর, আর এখানে গ্যাসটি পরম তাপমাত্রার মধ্যে সম্পর্ক জানতে চাইছে, এন এর এখানে বলছে 1 মোলে, তাহলে এখানে এন এর মানটা কি হবে, এন এর মানটাও কিন্তু 1 হয়ে যাবে এখানে, আর এখানে কি থাকবে, ইনটু দিয়ে পি থাকবে। তাহলে দেখো এখানে আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো, ভি বাই টি লিখতে পারবো, আর ইকুয়াল ভি বাই টি। তাহলে দেখো আর ইকুয়াল ভি বাই টি, এই আরটা কি নির্দেশ করবে, আরটা নির্দেশ করবে সার্বজনীন গ্যাস ধ্রুবক। কি নির্দেশ করবে, সার্বজনীন গ্যাস ধ্রুবক। দেখো এবার নেক্সট পেজে সাধারণত চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাঙ্ক কি হবে। সাধারণত চাপ বৃদ্ধির ফলে স্ফুটনাঙ্ক কি হবে বলে ফেলো দেখি তোমরা। এটা কি হবে, দেখো আমরা এখানে যে সূত্রটা পড়ছি, কি সূত্র জানি, পি সমানুপাতিক টি। চাপের যে সূত্রটা জানি সেটা কি, পি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রাও কি হবে, বৃদ্ধি পাবে। এখানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কি স্ফুটনাঙ্ক বাড়বে না কমবে, স্ফুটনাঙ্ক অবশ্যই কি হবে, বৃদ্ধি পাবে। এটা সাধারণ একটা এক্সাম্পল যদি ধরো তোমরা, প্রেসার কুকারে কি করা হয়, চাপ বৃদ্ধি করা হয়, চাপ বৃদ্ধি করলে কি হবে, এটা তাপমাত্রাটাও বৃদ্ধি পাবে, আর তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হবে, স্ফুটনাঙ্কটাও বৃদ্ধি পাবে, কারণ স্ফুটনাঙ্ক বেশি হলে রান্নাটা কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তারপর দেখো চাপ স্থির রেখে গ্যাসের তাপ প্রয়োগ করা হলে এর আয়তন কি হবে, চাপ স্থির রেখে তাপ প্রয়োগ যদি করো, এখানে কি স্থির থাকবে, চাপ স্থির থাকবে। তারপর দেখো বয়েলের যে সূত্রটা জানি সেটা কি, ভি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টি, অর্থাৎ এখানে চাপটা কি হবে, স্থির হবে, এখানে চাপ স্থির হয়ে যাবে, তাহলে স্থির চাপ দাও এখানে, স্থির পি। তাহলে দেখো এখন কি দাঁড়াইলো, এখানে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা কি হবে, সমানুপাতিক হবে, অর্থাৎ এখানে তাপ যদি বাড়ে তাহলে আয়তনটা কি হবে, বৃদ্ধি পাবে, তাহলে এটা অ্যান্সার কি হবে, বৃদ্ধি পায়। দেখো এবার 15 নম্বর যে প্রশ্নটা আছে, স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের পিভি লেখচিত্রটি হবে একটি। এখন এই লেখচিত্রটা কিরকম হবে, এই লেখচিত্র নিয়ে কিন্তু তোমাদের প্রচুর মাথা ব্যথা, দেখো এটা কিন্তু সাস্টে চলে আসছিল। তো এই লেখচিত্র নিয়ে তোমাদের যত মাথা ব্যথা আছে, তোমরা যদি আমার ইউটিউবে যে প্রথম লেকচারটি দেওয়া আছে আদর্শ গ্যাসের উপর, এই লেকচারটি দেখো, তাহলে কিন্তু আর কোনো মাথা ব্যথাই থাকবে না, কারণ ওখানে যতগুলোই লেখচিত্র আসুক না কেন তোমরা সবগুলোরই অ্যান্সার করতে পারবা যদি ক্লাসটি দেখে নাও। তাহলে দেখো স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের পিভি লেখচিত্রটি কি হবে, আয়তকার অধিবৃত্ত, আয়তকার অধিবৃত্ত। এরপর দেখো 16 নম্বর যে প্রশ্নটি আসছে সেটা কি, পিভি ডিভাইডেড কেটি রাশিটি বর্ণনা করে, কি কি বর্ণনা করবে। এখন দেখো আমরা যে সূত্রটা জানি, কি জানি, পিভি ইকুয়াল এন কে টি। তাহলে এখানে কি দেয়া আছে, পিভি ডিভাইডেড কেটি দেয়া আছে, তাহলে আমরা এটা করে নেই, পিভি ডিভাইডেড কেটি ইকুয়াল কি লেখা যাবে, এন লেখা যাবে। এখন এন যে লিখলা, এনটা কি হবে, গ্যাসের অণুর সংখ্যা নির্দেশ করবে, কি নির্দেশ করবে, গ্যাসের অণুর সংখ্যা। এন দ্বারা কি বুঝাবে, অণুর সংখ্যা বুঝাবে। দেখো এখন সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহগের মান, সকল গ্যাসের জন্য আয়তন প্রসারণ সহগের মান কত হবে, আয়তন প্রসারণ সহগের মান হবে 1/273
ডিগ্রি সেলসিয়াস। কত হবে পার সেলসিয়াস হবে এটা 1/273 ডিগ্রি পার সেলসিয়াস এটা হবে। তারপর দেখো এখানে যেটা আছে স্থির চাপে নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 মিটার কিউব এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 18 মিটার কিউব, ওই গ্যাসটির স্থির চাপে স্থির চাপে আয়তন প্রসারণ কি হবে। দেখো এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখে দিচ্ছি এখানে। এটার অ্যান্সার কিভাবে করবা, এটা হলো 18 নম্বর প্রশ্ন। তো এটার সূত্রটা যেটা হবে সেটা হলো ভি থিটা ইকুয়াল ভি নট। 18 নম্বর অ্যান্সারটা কি হবে দেখো, ভি থিটা ইকুয়াল ভি নট, তারপর হলো 1 প্লাস এখানে হবে গামা পি, তারপর ডেল থিটা। কি হবে ডেল থিটা। ব্র্যাকেট ক্লোজ করে দাও। এখান থেকে কিসের মান বের করবা, গামা পি এর মান বের করবা। তো গামা পি এর মান এখানে কি লিখতে পারবা তোমরা, গামা পি এর মান এখানে লিখতে পারবা ভি থিটা মাইনাস ভি নট ডিভাইডেড এখানে ভি নট, তারপর হলো ইন্টু দিয়ে কি লিখতে পারবা ডেল থিটা। কি লিখতে পারবা ডেল থিটা। এখন দেখো এখানে মানগুলো বসাইলে তোমরা কি মান পাবা, এখানে ভি থিটা যেটা আছে ভি থিটার মানটা কত হবে, ভি থিটার মানটা হবে 18, এখানে মাইনাস ভি নটের মান কি হবে 8 হবে। তারপর এখানে মান বসাই দাও, আর এটার মান কি হবে 8 ইন্টু 25, কত হবে 25। তাহলে এটার ক্যালকুলেশন করলে এখন কত পাবা, এখানে পাবা তোমরা 10, আর এখানে কত পাবা 200। তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে এখানে কত থাকতেছে 1/20, কত থাকবে 1/20। এখন 1/20 যেটা আছে এটা অ্যান্সারটা কি হবে, তাহলে এটা অ্যান্সার হবে 0.05 ডিগ্রি পার সেলসিয়াস। এবার দেখো নেক্সট যে প্রশ্ন আছে 19 নম্বর প্রশ্ন, একজন কোভিড-19 রোগী হাসপাতালে জরুরি বিভাগে মোট 11.2 লিটার অক্সিজেন গ্রহণ করলো। সে মোট কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করলো। দেখো কোভিড-19 রোগী অর্থাৎ হাসপাতালে কতগুলো অক্সিজেন গ্রহণ করছে, এখান থেকে কি বের করতে হবে তোমাদের, অণুর সংখ্যা বের করতে হবে। এখন কথা হচ্ছে অণুর সংখ্যা তোমরা কিভাবে বের করবা। এটার ক্ষেত্রে যে সূত্রটা জানি, দেখো এটা শর্টকাটে কিভাবে তোমরা করবা বা ক্যালকুলেটর ছাড়া কিভাবে সলভ করবা, এটা হচ্ছে কথা। এন ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এন ডিভাইডেড এন এ। এন ইকুয়াল কি লিখতে পারবো, এন ডিভাইডেড এন এ ইকুয়াল দিয়ে আমরা কি লিখতে পারবো, দেখো ভি ডিভাইডেড 22.4। তাহলে এখান থেকে কি বের করতে হবে, অণুর সংখ্যা। অণুর সংখ্যা যদি বের করতে চাও তাহলে কি লিখতে পারবা, এন ইকুয়াল এখানে কি লেখা যাবে বলে ফেলো দেখি তোমরা, এন ইকুয়াল কি লেখা যাবে ভি ইন্টু এন এ। ভি ইন্টু এন এ, এন এ দ্বারা কি বুঝাবে, অ্যাভোগাড্রোর সংখ্যা বুঝাবে। আর নিচে কি হবে 22.4, নিচে কি হবে 22.4 হবে। তো এখানে 22.4 লিখে ফেলো, এখানে কি হবে 22.4। এখন মানগুলো বসাই দাও। এখানে মান ভি এর মান কত দেয়া আছে দেখো 11.2 দেয়া আছে, ভি এর মান দেয়া আছে 11.2। তাহলে এখানে 11.2 বসাই দাও তোমরা, এখানে 11.2। আর এখানে কি হবে, অ্যাভোগাড্রোর যে সংখ্যা দেওয়া আছে 6.023 ইন্টু 10⁻23 হবে। এটা কত হবে 10⁻23। আর নিচে কি হবে, নিচে হবে 22.4, নিচে কি হবে 22.4 হবে। এখানে হবে 22.4। দুঃখিত, লেখা বারবার চলে আসতেছে এই জন্য। যদি তোমরা কোনো লেখা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাই দিলেই হয়ে যাবে, সেটা আবার লিখে দিব আমি। এখানে কি হবে, এখানে হবে 22.4। তাহলে দেখো কাটাকাটি করলে কত হবে, এই যে 11.2 যেটা ছিল এটাকে আমরা যদি কাটি তাহলে নিচে কত হবে 2 হবে। এখন 2 দ্বারা এটাকে কেটে দাও, তাহলে কত আসতেছে 3। তাহলে এটা অ্যান্সার তোমরা একবারে বলতে পারতেছো। দেখো এখানে 3 কয়টা অপশন আছে, 3 অপশন আছে একটা, তাহলে অপশন কি হবে, অপশন বি। এটা 3.011 ইন্টু 10⁻23। তারপর দেখো এখানে যেটা আছে 64 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলো অণু আছে, তাহলে এটা তোমরা কিভাবে বের করবা। এখন দেখো এটার ক্ষেত্রে তোমরা কিভাবে বের করবা, এন ইকুয়াল এখানে আমরা কি লিখতে পারবো, এন ইকুয়াল লিখতে পারবো W/M। কি লিখতে পারবো, W/M লিখতে পারবো। তাহলে এই ডাব্লিউর মান কত হবে 64, ডাব্লিউর মান কত হবে 64, আর এখানে এম এর মান কত হবে 32, কত হবে 32। তাহলে এটাকে কাটলে কত পাবো 2 পাবো এটাকে আমরা।
তাহলে দেখো এই যে 2 যে পাইলাম, অ্যান্সার কি কি আছে, 2na, 2 সরি na, তারপর বি নাম্বার অপশন 2na, তাহলে অ্যান্সারটা কি হবে, বি নাম্বার অপশন 2na। এটার সাথে সম্পর্ক যখন স্থাপন করবা তখন কি পাবা, 2na পাবা। এখন দেখো কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসে 3.10 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে, এটা তোমরা কিভাবে করবা, কথা হচ্ছে এটা। বলে ফেলো দেখি এটা কিভাবে করবা, বা সলভ করে তাড়াতাড়ি অপশন অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাই দাও। দেখো এবার আমি যে প্রশ্নটা সলভ করে দিব সেটা কি 21 নাম্বার, কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাসে 3.10 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে, এটা তোমরা কিভাবে করবা। এখানে যে সূত্রটা এতক্ষণ ধরে দেখলা সেটা কি n ইকুয়াল ডাব্লিউ বাই এম, এটা কিন্তু আমি একটু আগেও পড়াই দিলাম। ইকুয়াল কি লেখা যাবে, n বাই এন এ। এই সূত্রগুলোতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা আমার যে দুটা ক্লাস আছে আদর্শ গ্যাসের উপর, সেই ক্লাসটি দেখে নিতে পারো। এটা কি বলছে, কত পরিমাণ বলছে, পরিমাণ বললে কি বের করতে হবে, ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারবো, এন ইন্টু এম, এন ইন্টু এম লিখতে পারবো, ডিভাইডেড কি লেখা যাবে, এন এ। এখন জাস্ট মানগুলো বসাই দাও। এন এর মান কত দেয়া আছে এখানে, এন এর মান এখানে কত দেয়া আছে বলো দেখি, এন এর মান দেয়া আছে 3.1 ইন্টু 10⁻23, কত দেয়া আছে 10⁻23 ইন্টু দিয়ে এখানে এম এর মান কত হবে, আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের 44 হবে, আর এন এর মান অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো এটা কিভাবে সলভ করবা, এটা দেখো এই পুরাটাকে এটাকে যদি কেটে দাও তাহলে কত হবে, 2 হচ্ছে। এই 2 দ্বারা এটাকে যদি কেটে দাও তাহলে কি হবে, 22। এই 22টা কি বেশি বের হবে, গ্রামে বের হবে। এই গ্রামটাকে আমরা কিসে রূপান্তর করতে পারবো, কেজিতে রূপান্তর করলে কত হবে, 22 ইন্টু 10⁻³ কেজি হবে। অর্থাৎ 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এটা কত পাবো, 22 ইন্টু 10⁻³ কেজি। তারপর দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা কত হবে। এই অণুর সংখ্যাটা তোমরা কিভাবে বের করবা, দেখো এটা সলভ আমি এই জায়গায় করে দিচ্ছি তোমাদের। এখানে যে অণুর সংখ্যা বের করতে বলছে, এটার ক্ষেত্রে তোমরা কোন সূত্র অ্যাপ্লাই করবা বলে ফেলো দেখি। এটা দেখো n ইকুয়াল, আমি ডিরেক্ট সূত্রটাই লিখে দিচ্ছি এখানে তোমাদের। n ইকুয়াল তোমরা কি লিখতে পারবা বলে ফেলো দেখি, n ইকুয়াল কি কি লেখা যাবে, n ইকুয়াল v ইন্টু এন এ ডিভাইডেড কি হবে, 22.4 কি হবে, 4 হবে। তো এখানে ভি এর মান কত দেয়া আছে, দেখো ভি এর মান দেয়া আছে 1, ভি এর মান কত দেয়া আছে, 1 দেয়া আছে। এবং এখানে যেটা আছে অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা কি হবে, এটা তো জানোই 6.023 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 কি হবে, 10⁻23 ডিভাইডেড দিয়ে কি হবে, এখানে যেটা দেয়া আছে 22 হবে, কি হবে 22, 22.4 লিটার। এখন দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখন কথা হচ্ছে যেহেতু ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন, তাহলে তোমরা এটাকে কত শর্ট উপায়ে করতে পারো সেটা দেখো। এখানে লিটারে দেয়া আছে, এই লিটারটাকে কি করতে হবে তোমাদের, লিটারটাকে মিটারে নিয়ে যাইতে হবে, যেহেতু এখানে অ্যান্সার গুলো কিসে দেয়া আছে, মিটারে দেয়া আছে। তাহলে এটাকে যদি লেখো, এখন কিভাবে লিখবা তোমরা, দেখো এখানে তাহলে 1 ইন্টু এটাকে কি লেখা যাবে, 6.023 ইন্টু 10⁻23, 10 কি হবে, 23 হবে। 10⁻23 দিয়ে নাও এটাকে, 10 সরি 10⁻23 ইন্টু দিয়ে এখানে কি হবে, 10⁻3 হবে, 10⁻3। আর নিচে কি আছে, 22.4 লিটার। তাহলে দেখো এটাকে এখন কিভাবে সলভ করবা তোমরা, এখানে উপরে যেটা আছে এটাকে 6 ধরো, কি ধরো 6 ধরো, কারণ এখানে তো দশমিক গুলো ক্যালকুলেটর ছাড়া আসলে ক্যালকুলেশন করা খুব কষ্টকর হয়ে যাবে। আর এটাকে লেখা যাবে 10⁻26, কি লেখা যাবে 10⁻26। আর এটাকে তোমরা 22 যেটাকে আছে এটাকে 24 ধরে নাও, কত ধরে নাও, 24। তাহলে দেখো এটা দিয়ে কাটলে আমরা কি পাবো, এটা দিয়ে কাটলে আমরা পাবো এখানে 4 পাবো। তাহলে 4 যদি পাও, 1/4 এটা ক্যালকুলেশন কি আসবে, এটা লিখতে পারবো আমরা 4। এখন এই 4 যেটা আছে এটা এখন এখানে লিখে নাও, আমি একটু নিচে চলে আসলাম,
এটা দেখো 1/4 ইন্টু দিয়ে এখানে কি লেখা যাবে 10^26। এখন এটাকে আমরা কি লিখতে পারবো 0.25, কি লিখতে পারবো 0.25, এটা তো জানো তোমরা, ইন্টু 10^26। এখন কথা হচ্ছে এটা কি অপশনে আসছে? না, অপশনে নাই। অপশনগুলোর দিকে এখন তাকাও। এটাকে 2.5 লিখতে পারবা না তোমরা? তাহলে 2.5 লেখো। লেখার পর এটা কত দিতে হবে 10^25। এখন দেখো এটার কাছাকাছি কি অ্যান্সার আছে, এটার কাছাকাছি কোনটা অ্যান্সার আছে দেখো, এখানে 2.68। এটা কি হবে 2.68 ইন্টু 10^25। এটা একটু অপশনটা কারেকশন করে নাও। অপশনটা কি হবে এখানে, অপশনটা এটার ক্ষেত্রে হবে এম ইনভার্স সি হবে, এটা একটু কারেকশন করে নাও। তারপর দেখো এখানে যেটা আছে 10 লিটার আয়তনের বন্ধ পাত্রে 300 কেলভিন তাপমাত্রা 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ দিবে। এটা তোমরা কিভাবে করবা? দেখো এন ইকুয়াল আমরা কি জানি, এন ইকুয়াল জানি হলো W/M জানি। তাহলে এটা একবার অক্সিজেনের ক্ষেত্রে ধরো, তো এটা অক্সিজেন দিলাম, আর একবার কার ক্ষেত্রে ধরবা নাইট্রোজেনের ক্ষেত্রে ধরবা। তাহলে এখানে WM ডিভাইডেড কি দিবা MN দিবা। এখন জাস্ট মানগুলো বসাই দাও, দেখবা যে অ্যান্সার চলে আসছে। মানগুলো যদি বসাই দাও তাহলে কি হবে অ্যান্সার চলে আসবে। এখানে দেখো ডাব্লিউর মান কত হবে, ডাব্লিউর মান এখানে কত গ্রাম অক্সিজেন দেওয়া আছে 16 গ্রাম, তাহলে এখানে 16 বসাই দাও। আর অক্সিজেনের আণবিক ভর কত জানো 32। আর এখানে কত গ্রাম বলছে, তার মানে ডাব্লিউর মান বের করতে হবে। আর নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর কত জানো 28। তাহলে দেখো এটাকে যখন কাটবে এটা কত হবে 2 বের হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো W=14। কত লিখতে পারবো W=14 বের হবে। কত বের হবে W=14। দেখো এখানে কি 14 আসছে, আছে, তাহলে এটা কি হবে 14 গ্রাম হবে। W=14 গ্রাম। এবার দেখো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা কি, এটা দেখো কোনো নির্দিষ্ট ভরের তাপমাত্রা 27°C তাপমাত্রা স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে। এখানে চাপটাকে কি করব দ্বিগুণ করব। দেখো এটা কিন্তু তোমরা দেখার সাথেই সলভ করতে পারবা। কিভাবে সলভ করবা এটা সেটাই দেখাই দিচ্ছি। দেখো এখানে এখানে কি বলছে চাপটাকে দ্বিগুণ করতে বলছে। দ্বিগুণ করলে এখানে তাপমাত্রাটা কত বের হবে। তাহলে এটা কত আছে 27°C, 27 প্লাস কি করবা এটাকে ক্যালভিনে রূপান্তর করে নাও। ক্যালভিনে যদি রূপান্তর করো তোমরা তাহলে এখানে কত লিখতে পারবা, এখানে লিখতে পারবা 273, 27 প্লাস 273 ইন্টু দিয়ে চাপ কি করছে এখানে দ্বিগুণ করছে। দ্বিগুণ করলে এখানে জাস্ট 2 গুণ করে দাও, তাহলে এটা কি হবে 300 ইন্টু 2 হবে, 300 ইন্টু 2। দেখো এটা কিসের মান পাবা, এই মানটা পাবা কিন্তু ক্যালভিনে। কিসে পাবা ক্যালভিনে। তাহলে 300 ইন্টু 2 কি হবে 600 কেলভিন। এটা অ্যান্সার কি হবে 600 কেলভিন হবে। তারপর দেখো 0°C তাপমাত্রায় গ্যাসের চাপ 3 ইন্টু 10⁻³ প্যাসকেল হলে 60°C তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে। তাহলে এটা তোমরা কিভাবে করবা, কথা হচ্ছে এটা। এখন দেখো একটা যে মানটা আছে এটার ক্ষেত্রে তোমরা কিভাবে সলভ করবা। তোমরা অবশ্যই ইয়ার সূত্রটা জানো। এখানে আমি উপরের দিকে সলভ করে দিচ্ছি, এটা 25 নাম্বার। তোমরা এটা পি সমানুপাতিক কি জানো, পি সমানুপাতিক টি, পি সমানুপাতিক টিটা কিন্তু জানো তোমরা। যেহেতু পি সমানুপাতিক টি তাই এখানে কি লিখতে পারবো P1 ডিভাইডেড T1 ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখতে পারবো P2 ডিভাইডেড T2। এটা কিন্তু আমরা লিখতে পারবো। এখন দেখো এখানে কিসের কিসের মান দেয়া আছে এই মানগুলো কিন্তু বের করে নিতে হবে তোমাদেরকে। তাহলে P2 ইকুয়াল আমরা কি লিখতে পারবো P2 ইকুয়াল এখানে কি কি লেখা যাবে বলো দেখি, তোমরা বলে ফেলো P2 ইকুয়াল কি কি লিখতে পারবা। দেখো উপরে কি লেখা যাবে, উপরে লেখা যাবে T2 ইন্টু দিয়ে তোমরা কি লিখতে পারবা T2 ইন্টু P1 হবে। T2 ইন্টু কি হবে P1 আর নিচে হবে T1। এখন মানগুলো যদি বসাই ফেলো T2 এর মান কত দেয়া আছে, এখানে T2 এর মান দেয়া আছে 60, 60 ডিগ্রি দেয়া আছে। তো 60 ডিগ্রিকে তোমরা যদি ক্যালভিনে রূপান্তর করো তাহলে কত পাবা 333। কত পাবা তোমরা 333 পাবা। 333 ইন্টু দিয়ে এখানে P1 এর মান কত দেয়া আছে দেখো, চাপ দেয়া আছে 3 ইন্টু 10⁻³ প্যাসকেল। আর T1 এর মান কত দেয়া আছে 0°C, এটাকে ক্যালভিনে রূপান্তর করলে
সি হবে। তাহলে এটার অ্যান্সার কত হবে দেখো, এটার অ্যান্সার তোমরা পাবা, এটাকে যদি কাটো তাহলে কি হবে, 1 পয়েন্ট সামথিং আসবে, এখানে 1 পয়েন্ট কি আসবে, সামথিং আসবে। তো 1 পয়েন্ট সামথিং যেটা আসবে এখানে, এটার সাথে যদি 3 গুণ করে দাও কি থাকবে, 3 থাকবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার কিন্তু ডি নাম্বার হবে। কি হবে, ডি নাম্বার, 3 × 10⁻³ দেখো এটার ক্ষেত্রে কি আছে, 10⁻³ আছে না, তাহলে এটা কি হবে, 3 × 10⁻³ হবে। তারপর যেটা আছে, টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলে যতক্ষণ না পর্যন্ত বায়ুর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। এখানে কি বের করতে হবে তোমার, চূড়ান্ত তাপমাত্রা। তো চূড়ান্ত তাপমাত্রার ক্ষেত্রে এটার অ্যান্সারটা কি হবে বলে ফেলো দেখি। তো এখানে দেখো আমরা যেটা লিখতে পারবো এখানে, এটার ক্ষেত্রে আগের সূত্রটাই, চাপের সূত্র P1/T1 ইকুয়াল, সরি এটা দিয়ে এখানে হবে না, এটা বয়েল ও চার্লসের যে সমন্বয় সূত্রটা আছে এটা দিয়ে করতে হবে, যেহেতু এখানে চাপ, আয়তন এবং তাপমাত্রা দেয়া আছে। তাহলে দেখো ওই সূত্রটা আমরা কি জানি, P1V1/T1 ইকুয়াল P2V2 কি পাবো, T2 লেখা যাবে। তো এখান থেকে কার মান বের করতে হবে তোমাদের, T2 এর মান বের করতে হবে। তার আগে P1 ইকুয়াল তোমরা P ধরে নাও, P ধরলাম, আর V1 ইকুয়াল ধরলাম V, আর T1 ইকুয়াল আমরা ধরলাম এখানে T। আর এখানে যেটা আছে এই P2 এটাকে কি করছে, দ্বিগুণ করছে। দ্বিগুণ করলে আমরা কি লিখতে পারবো, 2P লিখতে পারবো। ইন্টু দিয়ে এখানে আয়তনটাও কি করছে, আয়তনটাও দ্বিগুণ করছে। তাহলে এখানে কি লিখতে পারবো, 2 লিটার লিখতে পারবো। আর T2টা তো বের করতে হবে আমাদের এখানে, তাহলে T2 লিখলাম। এখন দেখো T2 ইকুয়াল এখানে কি লেখা যাবে, T2 ইকুয়াল তোমরা যেটা লিখতে পারবে এখানে 2P ইন্টু দিয়ে 2L, তারপর ইন্টু দিয়ে এখানে P লিখতে পারবে, এই টিটা কি হয়ে যাবে, গুণন হয়ে যাবে। আর নিচে কি আসবে, নিচে আসবে P ইন্টু, এটা হবে 1 লিটার। তাহলে দেখো, সরি এটা হবে 1 লিটার, এল দিয়ে দাও এখানে। তাহলে এই পি কেটে দাও, এই এল চলে যাবে। তাহলে কি থাকতেছে এখানে, 2 × 2 × T, তাহলে কি হচ্ছে, 4T হচ্ছে। এটার আনসার হবে 4T। তারপর দেখো সমচাপে ও 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার করার জন্য তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। এটা কি বলছে, তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে এটা বের করো। এখন এটার ক্ষেত্রে তোমরা যেটা করবা, দেখো এখানে কিন্তু তোমরা চার্লসের সূত্রটাও জানো, এটাও কিন্তু আমি তোমাদেরকে পড়াই দিছিলাম। যদি তোমরা ইউটিউবে ক্লাস দুটি দেখে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করতে তোমাদের অনেকটাই ইজি হয়ে যাবে। এই চার্লসের সূত্র কি ছিল, চার্লসের সূত্র ছিল ভি সমানুপাতিক টি। তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারবা, V1/T1 ইকুয়াল V2 কি লিখতে পারবা, T2। এটা তো আমরা জানি, চার্লসের সূত্র থেকে কি এটা লেখা যাবে না, অবশ্যই লেখা যাবে। তো এখন মানগুলো বসাই দাও এখানে, V1 এর মান কত দেয়া আছে, 2 দেয়া আছে, 2 বসাই দাও। এবং T1 এর মান কত দেয়া আছে, T1 এর মান দেয়া আছে এখানে 17 ডিগ্রি সেলসিয়াস। এই 17 সাথে 273 যোগ করে দিলে কি কত হবে, 290 হবে। কত হবে, 290। তাহলে এখানে তোমরা কত লিখবা, 290 লিখবা। এখন ইকুয়াল দিয়ে V2 এর মান কত হবে বলো দেখি, V2 এর মান যেটা দেয়া আছে সেটা কত, 3 দেয়া আছে, এটা হলো 3। আর T2টা কি বের করতে হবে তোমাদের। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, কথা হচ্ছে এটা, এই 3 দিয়ে 290 কে যদি গুণ করো তাহলে কত পাবা, এখানে T2 ইকুয়াল যেটা লিখতে পারবা গুণ করলে 600 আর 90 দেয়া আছে এখানে। তাহলে কত হবে বলে ফেলো দেখি, এটা হবে 870 এর মতো। কত হবে, 870/2 হবে। তাহলে এটা কাটাকাটি করলে কত পাবা, 435 পাবা। 435। এখন এটা কত থেকে মাইনাস করবা, কথা হচ্ছে এটা তো কেলভিনে বের করছো। এখন এই কেলভিন থেকে সেলসিয়াসে অপশনগুলো কিসে দেয়া আছে, সেলসিয়াসে দেয়া আছে। তাই কি করবা, 435 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস করে দাও। যদি এটা করো তাহলে এটার অপশনটা কি হবে, এটার অপশন হবে 145 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো একজন ডুবুরি হ্রদের তলদেশে কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনের বুদবুদ উপরের দিকে প্রবাহিত হচ্ছে। পানির উপরিতলে বুদবুদের আয়তন 4 সেন্টিমিটার কিউব, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে। বায়ুমণ্ডলীয় চাপ, এটা একটু কারেকশন করে নাও তোমরা, এখানে একটু মিস্টেক আছে। এটা হবে 10⁵ কি হবে, 10⁵ মিটার। এটা হবে নিউট্রন, বায়ুমণ্ডলীয় চাপ নিউট্রন
পার মিটার স্কয়ার কি হবে, নিউটন পার মিটার স্কয়ার। এটা একটু কারেকশন করে নাও। পানির চাপের সমান হ্রদের গভীরতা কত হবে, এটা কি বের করতে হবে, হ্রদের গভীরতা। তাহলে এটা তোমরা কিভাবে করবা, কথা হচ্ছে এটা। এখন দেখো এটা কিন্তু একবারে প্রশ্ন দেখেই কিন্তু তোমরা অ্যান্সার বলে দিতে পারবা। এখানে এইচ ইকুয়াল, এটা শর্টকাট পদ্ধতিতে করার জন্য কি করবা, এইচ ইকুয়াল এন মাইনাস ওয়ান ইন্টু, এটার সাথে কি দিবা, এন মাইনাস ওয়ান ইন্টু এখানে এন মাইনাস ওয়ান ইন্টু দিয়ে কি দিবা, এখানে এখানে দিবা হলো 10 রোজি। কারণ এটা বায়ুমণ্ডলের চাপ কত, এখানে বায়ুমণ্ডলের চাপ যেটা হবে এটা 10 রোজি ডিভাইডেড কি হবে, এখানে রো জি হবে। তাহলে দেখো এটা রোজি কেন নিলাম 10 রোজি, এটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি আমি। 10 রোজি যেটা হবে এখানে এন ইকুয়াল, দেখো এন এর মানটা আমরা কিভাবে বের করব, এন এর মানটা বের করব 4 দেয়া আছে, কত দেয়া আছে, বুদবুদের আয়তন 4, 4 ডিভাইডেড কি হবে, 4 ডিভাইডেড উপরে দেখো 2 দেয়া আছে, এখানে কত দেয়া আছে, 2 দেয়া আছে, তাহলে 4 ডিভাইডেড কি হবে, 2 হবে। তাহলে এটা কত পাবা, এখানে 2 পাবা। এবং চাপ এখানে বুদবুদের চাপ যেটা হবে পি ইকুয়াল এখানে তুমি লিখতে পারবা হলো 10 রো জি, কি লিখতে পারবা, 10 রো জি লিখতে পারবা এখানে। তো এখন দেখো এখানে পি ইকুয়াল 10 রো জি লিখলাম, তাহলে এই রো জি এবং রো জি কি হবে, কাটা যাবে। আর এখানে এন এর মান কত বসবে, এন এর মান বসবে 2, তাহলে 2 মাইনাস 1 করলে কত পাবা, 1 পাবা। তাহলে এটা অ্যান্সার কি হবে, 10 হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে 10 মিটার। এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, তার আগে এখানে যে এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি, তোমরা যারা এডমিশন টেস্ট পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিগত বছরের যে এমসিকিউ গুলো আছে এগুলো যদি সলভ করো খুব ভালোভাবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে অনেকটাই হেল্প হবে। দেখো তারপর যে প্রশ্নটা আছে এখানে, এখানে কি বলছে, কোনো একটি হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনের 5 গুণ হয়, বায়ুমণ্ডলের চাপ এবং পানির ঘনত্ব দেয়া আছে, তাহলে হ্রদের গভীরতা কত। দেখো একটু আগেই তো সলভ করে দিলাম, কোন সূত্র দিয়ে, এইচ ইকুয়াল এন মাইনাস ওয়ান, আর এখানে কি বসবে, এখানে বসবে চাপ পি, আর নিচে কি বসবে, নিচে বসবে রো জি। তাহলে দেখো এন এর মানটা কত হবে, এখানে এন এর মান কত দেয়া আছে, 5 গুণ দেয়া আছে, তাহলে 5 গুণ দেয়া থাকলে এখানে কি বসবে, 4 হবে। আর এখানে চাপ, চাপ কি বায়ুমণ্ডলের চাপ যেটা কত, 10 টু দি পাওয়ার 5 দেয়া আছে, কত দেয়া আছে, 10 টু দি পাওয়ার 5। তাহলে এখানে 10 টু দি পাওয়ার কত বসাই দিবা তোমরা, 5 বসাই দাও। তারপর ডিভাইডেড দিয়ে দেখো কার মান বসাবার, রো এর মান, রো এর মান কত দেয়া আছে, 10 টু দি পাওয়ার 3 দেয়া আছে, 10 টু দি পাওয়ার 3। আর জি এর মান কত, কাটাকাটির সুবিধার খাতিরে তোমরা জি এর মান কত ধরে নিবা, 10 ধরে নিবা, যেহেতু তোমাদের ক্যালকুলেটর ছাড়া ম্যাথ গুলো করতে হবে। তাহলে দেখো এটাকে যদি কাটো তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার 2 হবে, আরেকটা এখানে নিচে 10 আছে, কাটলে কত পাবা, 10 পাবা, তাহলে 40, 40 কি অপশনে আসছে। এখন কথা হচ্ছে 40-এর কাছাকাছি দেখো বা 40-এর থেকে হালকা একটু বড় কোন অপশনটা আছে, এখানে যদি 4টা অপশন দেখো তোমরা, 40.82 মিটার, বি নাম্বার অপশন দেওয়া আছে 51 মিটার, সি নাম্বার অপশন দেওয়া আছে 61 মিটার, ডি নাম্বার অপশন দেওয়া আছে 30 মিটার। তাহলে এটা অ্যান্সার কি হবে বলে ফেলো, এই নাম্বার যেটা দেওয়া আছে অর্থাৎ 40.82 মিটার। তারপর দেখো কোন হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন কত গুণ হয়েছে, 10 গুণ। বায়ুমণ্ডলীয় চাপ, এটা একটু কারেকশন করে নাও, কত হবে, বায়ুমণ্ডলীয় চাপ বলে ফেলো 10 টু দি পাওয়ার 5 হবে, হলে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার, এটা হবে নিউটন পার মিটার স্কয়ার। একটা ইনভার্স দিয়ে নাও, হলে হ্রদের গভীরতা কত হবে, হ্রদের গভীরতা চাইছে তো আগেরটা নিয়মেই সলভ করো, দেখো পারো কিনা তোমরা। এখানে এইচ ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এইচ ইকুয়াল এন মাইনাস ওয়ান, তারপর এটার সাথে কি হবে, পি হবে, ডিভাইডেড আমরা কি লিখতে পারবো, রোজি। আমি যেগুলো এমসিকিউ করাই দিচ্ছি তোমাদেরকে এগুলো কিন্তু শর্টকাট উপায়, কিভাবে তোমরা তাড়াতাড়ি বা কম সময়ে দাগাইতে পারো সে টেকনিক গুলোই কিন্তু শিখাই দিচ্ছি। এগুলো যে বইয়ের নিয়মে একদম সূত্র বসাই করাই দিচ্ছি এমনটা না, এগুলো কথা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া তুমি পরীক্ষা হলে কত তাড়াতাড়ি এমসিকিউ গুলো, সঠিক এমসিকিউ এর অ্যান্সার গুলো দাগাইতে পারো, কথা হচ্ছে এটা। দেখো এখানে এন এর মান কত বসবে, এন এর মান বসবে 10, 10 থেকে একবার দিলে কত থাকবে, 9 থাকবে, ইনটু এখানে পি এর মান কত বসবে, 10 টু দি পাওয়ার 5। এখন আমি তোমাদেরকে বলছিলাম যেহেতু ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে, তাই জি এর মান তোমাদেরকে কত ধরতে হবে, 10 ধরতে হবে। তার আগে রো এর মান কত বসবে, রো এর মান বসবে 10 টু দি পাওয়ার 3 ইনটু এখানে 10 ধরো। তাহলে দেখো আগেরটার মতোই সেম, উপরে যেটা করাই দিলাম আমি,
উপরে দেখো এটা যে কাটাকাটিটা করাই দিছিলাম এটার মতোই কিন্তু। তাহলে 10⁻³ এটা কাটলে কত হবে 10⁻², আরেকটার নিচে 10 আছে, তাহলে এখানে শুধু কি থাকবে, এখানে থাকবে হলো 10 থাকবে। দেখো এখানে 90 আসছে, এখন 90 কি কোনো অ্যান্সার আছে? নাই। 90 এর কাছাকাছি কে আছে? 91.84 মিটার। তাহলে এটা অ্যান্সার কি হবে? 91.84 মিটার হবে। এটা অর্থাৎ কাছাকাছি, তোমাদের ক্যালকুলেশনের কাছাকাছি যে অ্যান্সারটা থাকবে সেটা, যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই তাহলে কাছাকাছি যে অ্যান্সারটা থাকবে ওটাই কিন্তু দাগাবা। তারপর দেখো এখানে যে প্রশ্নটা আছে, 50 মিটার গভীর হ্রদের তলদেশ থেকে ভি আয়তনের একটি বায়ু বুদবুদ উপরিতলে বাতাসে উঠে এলো, তার আয়তনের কি পরিবর্তন হবে? তাহলে কি বের করতে হবে? আয়তন। এখানে আয়তনের পরিবর্তনটাই কিন্তু আমরা কি ধরছিলাম? এন ধরছিলাম। তাহলে তোমরা এখানে যে সূত্রটা পাবা সেটা লিখে নাও, এইচ ইকুয়াল n-1, তারপর এখানে কি দিবা? পি দিবা, ডিভাইডেড রো জি। কি লিখবা? রো জি লিখবা। এখন এখান থেকে কার মান বের করতে হবে? এন এর মান বের করতে হবে। তাহলে এটা তোমরা সাজাই নাও, ইয়াটা n-1 ইন্টু দিয়ে কি হবে? পি হবে, ইকুয়াল দিয়ে তোমরা এখানে লিখতে পারবা এইচ রো জি। এটা কিন্তু লিখতে পারবা এখানে এইচ রো জি। তাহলে এন ইকুয়াল কি লিখতে পারবা তোমরা এখানে? এন ইকুয়াল লিখতে পারবা এইচ রো জি, ডিভাইডেড দিয়ে কি লিখতে পারবা? পি। আর এন ওয়ানটা কি হিসাবে আছে? মাইনাস হিসাবে। তাহলে এদিকে আসলে কি হবে? প্লাস হবে। এখন দেখো মানগুলো বসাই দাও। এইচ এর মান কত দেয়া আছে? দেখো এইচ এর মান দেয়া আছে 50, তাহলে 50 বসাই দাও এখানে। রো এর মান, রো এর মান কত হবে? রো এর মান হবে 1000। রো এর মান কত হবে? 1000 বা 10⁻³ দাও এখানে। আর জি এর মান ক্যালকুলেশনের সুবিধার খাতিরে কত ধরবা? এখানে 10 ধরবা। আর পি এর মান দেখো বায়ুমণ্ডলীয় চাপ যেটা সেটা কত দেওয়া আছে? 10⁵, এটা তো তোমরা জানো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। আর প্লাস দিয়ে কত এখানে 1 দেয়া আছে। এখন দেখো এটা ক্যালকুলেশনটা কিভাবে তোমরা শর্টকাট উপায়ে করতে পারো। 10⁻³ এখানে আছে 10⁵, তাহলে কত হবে? 10⁻² হবে। তাহলে এই 10 দিয়ে আবার এটাকে কাটো তো কত হবে এখানে? 10। তাহলে এই 10 দিয়ে আবার কাকে কাটবা? এটাকে। তাহলে কত থাকতেছে? 5। 5 প্লাস 1 অর্থাৎ 6 হচ্ছে। এখন 6 এর কাছাকাছি কি আছে এটা দেখো তোমরা এখানে জি এর মানটা কি ধরছিলা? 10 ধরছিলা, অর্থাৎ 9.8 থেকে একটু বাড়াই ধরছিলা। তাহলে কারেক্ট 6 আসবে না, 6 এর থেকে কিছুটা কম আসবে। এখন 6 এর থেকে কিছুটা কম কে আছে? 5। 5 এর থেকে কি হবে? বেশি হবে 4.8, এটার থেকেও বেশি হবে 2 থেকে তো অনেক বেশি হবে। তাহলে দেখো আরেকটা যে অপশন আছে 5.9 ভি, এটা হবে তাহলে অ্যান্সার। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, সরি নেক্সট প্রশ্নের আগে এখানে তোমাদের টাইপ 2 যেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম সেটা কি? বাস্তব গ্যাসের গতিতত্ত্ব, স্বাধীনতার মাত্রা, আরএমএস বেগ, মুক্তপথ ও গড় মুক্তপথ সংক্রান্ত যে ম্যাথ গুলো আছে এটা কিন্তু আমার লেকচারেও আমি কয়েকটা দেখাই দিছিলাম। তোমাদের যদি এই টপিকস গুলোতে সমস্যা থাকে তাহলে ইউটিউবে যে লেকচার দেওয়া আছে আমাদের পাঠশালা ইউটিউবে, ওখানে তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো এখানে যেটা কি দেওয়া আছে, সর্বপ্রথম কে গ্যাসের গতিতত্ত্বের ব্যাখ্যা করেন? কে ব্যাখ্যা করেন? সর্বপ্রথম ব্যাখ্যা করেন ক্লোসিয়াস। কে ব্যাখ্যা করেন? ক্লোসিয়াস। তারপর দেখো স্বাভাবিক গ্যাসের গতিতত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল নেই, সুতরাং অণুগুলোর কি থাকবে না? যদি আন্তঃআণবিক বল না থাকে অর্থাৎ কোনো শক্তি না থাকে তাহলে কি বিভব শক্তি থাকবে? না, বিভব শক্তি থাকবে না। এখানে কি হবে? বিভব শক্তি থাকবে না। স্থির আয়তনে একটি গ্যাসের তাপমাত্রা বাড়লে ওই গ্যাসের কি হবে? দেখো এখানে অপশন কি কি আছে? চাপ ও গতিশক্তি বাড়বে, চাপ ও গতিশক্তি কমবে, ঘনত্ব বাড়বে, ঘনত্ব কমবে। এটার অ্যান্সারটা কি হবে? দেখো এখানে চাপের সাথে তাপমাত্রার যে সম্পর্ক এটা তো তোমরা জানো, একটু আগেই তোমাদেরকে পড়াই দিলাম, টি সমানুপাতিক টি, অর্থাৎ চাপ বাড়লে তাপমাত্রা কি হবে? বাড়বে। আবার দেখো আরেকটা গতিশক্তি যেটা আছে এটা সূত্র কি জানি? ই কে ইকুয়াল 3/2 আরটি, 3/2 আরটি জানি আমরা। তাহলে দেখো এখানে এই টি এর সাথে ইকের সম্পর্কটা কি হবে? সমানুপাতিক হবে। তাহলে তাপমাত্রা বাড়লে গতিশক্তি কি হবে? বাড়বে। তাহলে দেখো এটার অ্যান্সারটা কি হবে? চাপ ও গতিশক্তি বাড়বে। দেখো একই আয়তনের তলের কোনো আবদ্ধ গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দেয় তা গতিশক্তির কি হবে? তা গতিশক্তির কি হবে? 2/3 হবে। কি হবে? 2/3। তারপর দেখো প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তি কি হবে? প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তি কি হবে?
এটা কিভাবে করবা? এখন স্বাধীনতার মাত্রা যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই খুব ভালো করে দেখে নিবা। স্বাধীনতার মাত্রাগুলোর এখানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কি হবে? এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার আমি এখানে শর্ট ফর্ম করে লিখতেছি, তোমরা জাস্ট খাতায় তুলে নাও। স্বাধীনতার মাত্রা কত হবে? 3 হবে। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 3। তারপর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কত হবে? 5 হবে। তারপর ত্রি পারমাণবিক গ্যাস যেটা আছে সেটার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কত হবে বলে ফেলো দেখি তোমরা। স্বাধীনতার মাত্রাটা হবে ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 6 অথবা 7। এখন কথা হচ্ছে এখানে যে প্রশ্নটা আছে সেটার অ্যান্সার কি হবে? সেটা কি দেয়া আছে এখানে? প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তি। তাহলে এটা তোমরা কিভাবে বের করবা? গড় শক্তিটা কি হবে? দেখো এখানে যে প্রশ্নটা দেয়া আছে, প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তি, প্রত্যেক স্বাধীনতার মাত্রার গড় শক্তিটা কি হবে? হাফ কেটি হবে। কি হবে? হাফ কেটি। তো স্বাধীনতার মাত্রার যে মানগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে দেখে নিবা। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 3, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5, ত্রি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 6 অথবা 7 হবে। তারপর দেখো কি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গতিশক্তি কত হবে? অণুর গতিশক্তিটা কত হবে টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে? এটা কি হবে? 3/2 কেটি হবে। 3/2 কেটি। তারপর মুক্ত হাইড্রোজেনের স্বাধীনতার মাত্রা কত? এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে থাকো, কারণ হাইড্রোজেন জানো এক পারমাণবিক, কিন্তু মুক্ত হাইড্রোজেন বলতে কাকে বুঝাবে? মুক্ত হাইড্রোজেন বলতে বুঝাবে H2। H2টা কি হচ্ছে? দ্বিপারমাণবিক হচ্ছে। দ্বিপারমাণবিকের ক্ষেত্রে কি হবে? একটু আগেই তোমরা আগের যে প্রশ্নটা সলভ করে দিলাম ওখানে কিন্তু বলে দিয়েছিলাম দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাটা কত হবে? 5 হবে। তাহলে এটার অ্যান্সার কি হবে? 5। এখন দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তিটা কত হবে? তাহলে গ্যাসের গতিশক্তির যে সূত্রটা জানি সেটা কি হবে? সেটা আমরা কি লিখতে পারবো? গ্যাসের গতিতত্ত্বের যে গ্যাসের গতিশক্তির যে সূত্রটা আছে ইকে ইকুয়াল আমরা লিখতে পারবো 3/2 RT। এখন দেখো এই জায়গায় যদি তোমরা তাপমাত্রাটাই 0 বসাও তাহলে কি এখানে কিছু থাকবে? না, কিছুই থাকবে না। তাহলে এটা অ্যান্সারটা কত হবে? 0 হবে। দেখো এবার 40 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা কি একটি পাত্রে, এখানে তোমরা একটু কারেকশন করে নাও, এটা হবে 27°C। এই ডিগ্রিটা এখান থেকে কেটে দাও, তাহলে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। হিলিয়াম অণুর গড় গতিশক্তি কত? যেখানে বোল্টজম্যান ধ্রুবকের মানটাও দেওয়া আছে। এটাও একটু কারেকশন করে নাও, এটা হবে 10⁻23। দেখো এটার অ্যান্সারটা আমি তোমাদেরকে নিচে করে দিচ্ছি। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? দেখো ইকে ইকুয়াল আমরা গতিশক্তির ক্ষেত্রে কি সূত্র জানি? ইকে ইকুয়াল 3/2 nRT। সরি, এখানে এন হবে না, এখানে হবে কি? কেটি হবে। তাহলে দেখো এখন মানগুলো যদি বসাই দিই এখানে 3/2 ইন্টু কে এর মান কত হবে? 1.38 হবে ইন্টু 10⁻23। 10⁻23 ইন্টু টি দেখো কত দেওয়া আছে? 27°C। 27 কে কেলভিনে রূপান্তর করতে গেলে 300 হবে। দেখো এখন এটাকে ক্যালকুলেশনের সুবিধার খাতিরে একটু কম বেশি করে নিব আমরা। 1.5 ইন্টু এটাকে কি করব? 1.5 করে নিলাম, এটা হলো ক্যালকুলেশনের খাতিরে। ইন্টু দিয়ে এখানে 300 যেটা আছে এটাকে 3 করে দিলাম। আর এখানে কত হবে তাহলে? 10⁻21 হবে, যেহেতু এখানে 2 ঘর কমাই দিচ্ছি তার উপরে কি হবে? 2 ঘর কমে যাবে। তো দেখো এখন এটা যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারবো? এখানে 1.5 যেটা আছে এটাকে 15 লিখলাম, ইন্টু 1.5টাকেও কি করলাম? 15। তাহলে এখানে কি আছে? 3 আছে, 3 হবে। ইন্টু এখানে 10 ইনভার্স কি ছিল? 21, যেহেতু এখানে এক ঘর এক ঘর করে 2 ঘর কি করছি? বাড়াই দিছি, তাহলে এখানে কি হবে? এখানেও বেড়ে যাবে, 10⁻23 হবে। এখন দেখো 15 × 15 × 3, এই দুটা এই তিনটা গুণ করলে কত হবে? এখানে 15 × 15 গুণ করলে হবে 225। 225কে 3 দ্বারা গুণ করলে হবে 675। কত হবে? 675 ইন্টু 10 ইনভার্স কত? 23। এখন কথা হচ্ছে এই অপশনটা কি অ্যান্সারে দেয়া আছে? দেখো অ্যান্সারে কি দেয়া আছে? 6.21, তারপর 5.6, 1.92। তাহলে এই চারটা অপশন দেখেই তোমরা কি বুঝতে পারতেছো? এখানে 6 পয়েন্ট যেটা আছে ওটাই হইতে পারে। তাহলে দেখো এটা আমরা যে অ্যান্সারটা বের করলাম এটা আমরা এইভাবে লিখতে পারি না? 6.75 ইন্টু 10⁻21, অর্থাৎ এইভাবে লেখা যাবে। এখন দেখো 6.75 কি আছে? না, 6.75 এর কাছাকাছি যে মানটা আছে সেটা নিতে হবে। তাহলে কত হবে? এটা হবে 6.2
1 ইন্টু 10⁻21 জুল হবে। তারপর দেখো 27°C তাপমাত্রায় দুটি অক্সিজেন পরমাণুর গতিশক্তি কত হবে, এটা তোমরা কিভাবে করবা। দেখো এটা আমি তোমাদেরকে সাইডে করে দিচ্ছি এটা, তবে এটার ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই বের করে অবশ্যই কমেন্টে জানাই দিবা। এখানে ইকে ইকুয়াল আমরা কি সূত্র বসাবো, ইকে ইকুয়াল আমরা বসাবো 3/2। এখানে কয়টা অণু বলছে, দুইটা বলছে, তাই বা এখানে কি বসাবো 3/2 আর এন কে টি এটা বসাবো আমরা। এখানে 27° বলছে, তাহলে এটা কি হবে, এটা হবে 3/2 ইন্টু এন এর মান কত হবে, এখানে 2 হবে, ইন্টু কে এর মান এখানে কত বসাবা 1.38 ইন্টু 10⁻23, আর টি এর মান কত দেওয়া আছে ইন্টু দিয়ে 27, তাহলে এখানে কি হবে 300। তাহলে এটার অ্যান্সারটা কত পাবা তোমরা বলে ফেলো দেখি। এটা তোমরা কিভাবে শর্টকাট, আগে যেটা আমরা শর্টকাট দেখাই দিলাম আমি, অর্থাৎ 40 নাম্বারের যেভাবে ক্যালকুলেশনটা দেখাই দিলাম, তোমরা কিন্তু এইভাবেই ক্যালকুলেশনটা করবা। তাহলে এটার অ্যান্সার আসবে হলো, ক্যালকুলেশন করার পর অবশ্যই অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাই দিবা কিভাবে করলা, এটা অবশ্যই ছবি তুলে পাঠাই দিবা। এটা অ্যান্সারটা কি হবে, এটা অ্যান্সারটা হবে 12.42। কি হবে 12.42 ইন্টু 10⁻21। তাহলে এখানে আমরা কত পাবো, এটা ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন করলে পাবো 12.42 ইন্টু 10⁻21 জুল পাবো। এটা কিভাবে তোমরা করছো অবশ্যই পাঠাই দিবা। তারপর দেখো 27°C তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের মোট শক্তি কত হবে। 3 গ্রাম নাইট্রোজেনের মোট শক্তিটা চাইছে, তাহলে দেখো এটা আমি করে দিচ্ছি, তোমরা কিভাবে করবা। এখানে আমি লিখতেছি এটা কত নাম্বার, এটা হচ্ছে 42 নাম্বার। তাহলে 42 নাম্বারের ক্ষেত্রে এখানে কি বের করতে বলছে, গতিশক্তিটা বের করতে বলছে। তাহলে ইকে ইকুয়াল বা ই ইকুয়াল আমরা এখানে কি লিখতে পারবো, এন আর টি লিখতে পারবো। এন এর মান এখানে কত দেয়া আছে, এন এর মান কি দেয়া আছে, না দেয়া আছে 3 গ্রাম, 3 গ্রাম। তাহলে এন এর মান কি বসাইতে পারবো আমরা, এখানে এম এর মান বসাবো, এখানে W/M বসাবো, কি বসাবো W/M, আর এখানে আর তারপর টি। তাহলে ডাব্লুর মান কত দেয়া আছে 3, আর নাইট্রোজেনের ক্ষেত্রে এম এর মান কত হবে 28 হবে, কত হবে 28, সরি এখানে ইকুয়াল হবে 3/2 হবে। আচ্ছা এটা তোমরা আরেকবার কারেকশন করে নাও, সূত্রটা সূত্রটা হবে 3/2 এন আর টি। তাহলে এখানে ইন্টু দিয়ে কি থাকবে 3/2 থাকবে, কত থাকবে 3/2। আর এর মান কত হবে, আর এর মান হবে 8.314 হবে। আর টি এর মান এখানে কত দেওয়া আছে 27, তাহলে কত হবে 300 হবে। আর ইন্টু দিয়ে এখানে 3/2 যেটা আছে এটাকে কি লিখতে পারবো 1.5 লিখতে পারবো আমরা। এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত বের হবে, কথা হচ্ছে এটা। এখন 3 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কত হচ্ছে 3 নং 27, তাহলে 27-এর 9-এর কিছুটা কম হবে, 8 পয়েন্ট সামথিং থাকবে। এখানে কত থাকবে 8 পয়েন্ট সামথিং। এই 8 পয়েন্ট সামথিং যেটা থাকবে, ধরো 8.7 বা 6 থাকলো এইটা, তাহলে এইটাকে আমরা কি করব, এটাকে কেটে দিতে পারবো। তাহলে দেখো এখানে কত আছে 300 ইন্টু 1.5, তাহলে 300 ইন্টু 1.5 যদি করো তাহলে এটা কত হবে 400-র কাছাকাছি আসবে, কত আসবে 400, এটা হবে 400.66, অর্থাৎ এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার হবে বি নাম্বার। তারপর দেখো যেটা বলছে এসটিপি তে 2 মোল আদর্শ গ্যাসের গতিশক্তি কত হবে, এখানে আর এর মানটা দিয়ে দিচ্ছে, আর এর মান কত দিচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই 43 নাম্বারটা তোমরা কিভাবে করবা বলো দেখি, এটার সূত্রটা কি হবে। আমি লিখতে লিখতেই তোমরা অবশ্যই সূত্রটা বলে ফেলো। দেখো ই ইকুয়াল এখানে কি বসাবো, একটু আগেই যে সূত্রটা বসাইলাম আমি, ই ইকুয়াল 3/2, এখানে কি হবে এন আর টি হবে। তাহলে দেখো এখানে 3/2 যেটা দেয়া আছে মান লিখে নাও 3/2, আর ইন্টু দিয়ে এন এর মান কত দেয়া আছে 2 দেয়া আছে। তারপর দেখো এখানে আর এর মানটাও দিয়ে দিচ্ছে এখানে 8.314। তার টি এর মান, এখানে টি এর মান কত হবে, টি এর মান এখানে কোনো তাপমাত্রা নেই, এসটিপি দেয়া আছে, কি দেয়া আছে এসটিপি হলো 0°C, তাই এটা মানটা কত হবে 273
কেলভিন হবে। কত হবে? 273 কেলভিন। তাহলে দেখো এই 2 দিয়ে এই 2 কে কি করো? কেটে দাও। তাহলে কি হচ্ছে? 3 ইন্টু 8। এটাকে ক্যালকুলেশনের সুবিধার খাতিরে কি ধরবা? 8 ধরবা। তাহলে এখানে তোমরা লিখতে পারবা 3 ইন্টু, ক্যালকুলেশনের সুবিধার খাতিরে এটাকে শুধু 8 ধরলাম, ইন্টু দিয়ে 273। এখন দেখো 8 ইন্টু 273 করলে তোমরা এখানে কত পাবা? বলো দেখি এটা গুণ করলে কত পাবা? 8 দ্বারা এটাকে গুণ করে দাও। গুণ করলে তোমরা এখানে কত পাবা বলো দেখি? 2184 পাবা। কত পাবা? দুঃখিত, এখানে তোমরা পাবা হলো 2184, অর্থাৎ 2184। আর ইন্টু দিয়ে কত আছে? 3 আছে। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? 3 দুগুণ 6, অর্থাৎ 6000 পার হয়ে যাচ্ছে। তাহলে 6000 পার ইকুয়াল কি অ্যান্সার আছে? এখানে দেখো, এখানে আছে 6806 জুল। এবার দেখো নেক্সট যে প্রশ্নটা আমরা দেখব সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর বর্গমূল গড় বেগ কি হবে? এখন সিআরএমএস এর সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? এখন সিআরএমএস এর যে সূত্রটা আছে এটা তো তোমরা জানো কি হবে? সিআরএমএস এর সূত্রটা হবে, এখানে কি লিখতে পারবো আমরা? বলো দেখি। এখানে সিআরএমএস এর ক্ষেত্রে সি আর এম এস ইকুয়াল রুট 3 RT ডিভাইডেড এম লিখতে পারবো। তাহলে এই সি আর এম এস এর সাথে টি এর সম্পর্কটা কি হবে? টি এর সম্পর্কটা হবে, এখানে শুধু সি লিখলাম আমি, লিখে সমানুপাতিক দিয়ে রুট টি। অর্থাৎ এখানে সি আর এম এস বর্গমূল গড় বেগ যত বাড়বে তাপমাত্রাটাও কত হবে? ততই বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর বর্গমূল গড় বেগ কি হবে? বৃদ্ধি পাবে। তারপর দেখো এখানে যেটা দেয়া আছে, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে যদি দ্বিগুণ হয় অণুগুলোর আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে এটা কি করব? দেখো আগের যে সূত্রটা লিখছিলাম ঠিক ওই সূত্রটাই লিখবো এখানে। এখানে কি করবা তোমরা? এখানে লিখবা সি, দুঃখিত, এই সিটা একটু ভালো করে লেখো, সি আর এম এস সমানুপাতিক রুট টি দাও। এখানে এই টি এর জায়গায় কি বসাই দিবা? এখানে কত বলছে? দ্বিগুণ করতে বলছে। তাহলে রুট টু দাও। রুট টু এর মান কত হবে? 1.41 হবে। দেখো এবার 46 নম্বর যে প্রশ্নটা আসছে, একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ, গ্যাসের তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেল। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল গড় বর্গবেগ কত হবে? তাহলে এটা কিভাবে করবা? দেখো এটা যদি শর্টকাট উপায় করতে চাও তোমরা, তাহলে আগে সূত্রটা দেখে নাও। সি আর এম এস ইকুয়াল রুট 3 পি ডিভাইডেড কি লেখা যাবে? রো লেখা যাবে। এখন কথা হচ্ছে সিআরএমএস এর সাথে পি এর সম্পর্কটা কি? তাহলে আমি এখানে শুধু সি লিখলাম। সি লেখার পর এখানে কি দিব? সমানুপাতিক দিয়ে পি দিব। কি দিব? সমানুপাতিক সি সমানুপাতিক পি। তাহলে রুট পি কি হবে? রুট পি। এখানে পিটা কত গুণ বৃদ্ধি পাইছে? 9 গুণ। যদি 9 গুণ হয় তাহলে এখানে পি এর মানটা কত বসাবা? 9 বসাবা। 9 বসালে কত আসতেছে অ্যান্সার? 3 আসতেছে। দেখো এখানে 3 কোনটা আছে? 3U। তাহলে এটা কি হবে? 3U হবে। তারপর দেখো একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 কেলভিন থেকে 480 কেলভিনে উন্নীত করা হলো। যদি 120 কেলভিন আমূল গড় বর্গবেগ হয় তবে 480 কেলভিনে তা কত হবে? এটা তোমরা কিভাবে করবে? এখন কথা হচ্ছে আমি যে এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি এটা কিন্তু শর্টকাট উপায়, তোমরা কিভাবে করবা সেটাই কিন্তু আমি সলভ করে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো সিআরএমএস এর সাথে কার সম্পর্ক নিতে হবে? টি এর সম্পর্ক। তাহলে এখানে সিআরএমএস এর সাথে টি এর সম্পর্ক তোমরা কিভাবে নিবা? দেখো সি আর এম এস ইকুয়াল, আমরা যে সূত্রটা জানি, কি জানি? রুট 3 RT ডিভাইডেড কি হবে? এম হবে। এটা কি লিখবো? এম লিখবো। তো যদি দুটার ক্ষেত্রে নাও তাহলে তোমরা এখানে কি পাবা? আমি এখানে জাস্ট C1 এবং 2 লিখে দিচ্ছি। এখানে C2 ডিভাইডেড C1 লিখতেছি। দেখলে এখানে কি পাবা? ইকুয়াল দিয়ে রুট দাও, দেওয়ার পর এখানে কি লিখবো? T2 ডিভাইডেড T1 লিখবো। যেহেতু একটা আরেকটার সাথে সম্পর্ক কি হবে? সমানুপাতিক হবে। তাই এখানে C2 ইকুয়াল, তোমরা এখন কি লিখতে পারবা? এখানে রুট T2 ডিভাইডেড T1 ইন্টু C1 লিখতে পারবা। এখন জাস্ট মানগুলো বসায় দাও। এখানে T2 এর মান কত দেয়া আছে? দেখো এখানে দেয়া আছে হলো 480 এবং T1 এর মান কত দেয়া আছে? 120 ইন্টু দিয়ে C1 যেটা,
সি ওয়ান এর মান কত দেয়া আছে বলো এখানে? এখানে অপশনে দেখো সি ওয়ান এর মান তো দেয়া নাই, অপশনে ভি দেয়া আছে। তাহলে সি ওয়ান এর মানটা এখানে আমরা কি ধরবো? সি ওয়ান এর মানটা ধরবো হলো ভি। সি ওয়ান ইকুয়াল কি লিখবো? ভি লিখবো। তাহলে এখানে ভি লিখে দাও। দেখো এই 120 দিয়ে 480 কে যদি কাটো তাহলে কত হবে? এটা 4 হবে। কত হবে? 4। তাহলে কি হবে? এখানে 2v হবে, যেহেতু 4 এর উপর রুট দিলে কত হবে? 2 হবে। 4 √4 ভি হবে। কি হবে? √4 ইন্টু ভি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 2v। অর্থাৎ এটা অ্যান্সার কি হবে? 2v। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হলো গ্যাসের অণুর গড় মুক্ত পথ ল্যামডা ও ঘনত্ব রো এর মধ্যে সম্পর্ক কি? দেখো 48 নাম্বার যেটা আছে সেটা কিভাবে সলভ করবা। এখানে আমি এই গড় মুক্ত পথ সম্পর্কে যে সূত্রগুলো ছিল, ম্যাক্সওয়েলের সূত্র, ক্লোসিয়াসের সূত্র, বোলসম্যানের সূত্র, এই সূত্রগুলো কিন্তু আমার লেকচারে আমি সবগুলোই বলে দিয়েছিলাম। পারলে তোমরা একবার লেকচারটি দেখে তারপর এই প্রশ্নগুলো সলভ করতে বসো, তাহলে তোমাদের কাছে ইজি হবে। দেখো এখানে ল্যামডা এবং ঘনত্বের মধ্যে যে সম্পর্ক, এটা কিভাবে সলভ করবা তোমরা? কি হবে? এখানে ল্যামডার সমানুপাতিক ক্লোসিয়াস যে সূত্রটা দিছিলেন সেটা কি জানি? ল্যামডার সমানুপাতিক পাই সিগমা স্কয়ার এন, এটা দিছিলেন। তো দেখো এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সরি, এখানে সমানুপাতিক না দিয়ে তোমরা এটা ইকুয়াল করে দাও। এখানে ল্যামডা ইকুয়াল, আমরা উপরে যদি এম নেই, নিচে কি দিতে হবে? সূত্র ঠিক রাখার জন্য একটা এম দিতে হবে। তাহলে এম এন লিখতে পারবো আমরা এখানে। এখন দেখো এই এম এন ইকুয়াল আমরা আবার কি লিখতে পারবো? রো লিখতে পারবো। এম এন ইকুয়াল কি লিখতে পারবো? রো লিখতে পারবো। তাহলে এই ল্যামডার সাথে রো এর সম্পর্ক কি হচ্ছে? ল্যামডার সাথে রো এর সম্পর্ক বর্গে, সরি, ল্যামডার সাথে রো এর সম্পর্ক কি হবে? ব্যস্তানুপাতিক হবে। তাহলে এটা কি হবে? এটাকে তোমরা সমানুপাতিক করে দাও, তাহলে এটার অ্যান্সার হবে বি, ল্যামডার সমানুপাতিক 1/রো। তারপর দেখো শূন্য পথে গড় মুক্ত পথ কি হবে? শূন্য পথে গড় মুক্ত পথের মানটা কি হবে? এটা কি হবে বলে ফেলো দেখি তোমরা। এখানে কি কি অপশন দেয়া আছে? এটার অ্যান্সারও আবার লিখে দেয়া আছে। দেখো এটা অপশন, অপশন কি লেখে, অ্যান্সারটা কি দেয়া আছে? অসীম দেয়া আছে। কিন্তু অসীম কিভাবে হবে এটা বলে ফেলো দেখি এখানে। এখানে বলছে শূন্য মাধ্যমে গড় মুক্ত পথ। এখানে ল্যামডার সমানুপাতিক আমরা কি জানি? 1/রো জানি। তো এখানে মাধ্যমটা কি? রো। এখানে শূন্য মাধ্যম করে দাও, তাহলে ল্যামডার সমানুপাতিক আমরা কি পাবো? 1/0 পাবো। 1/0 এটা কি হবে? অসীম হবে। তো এটা অ্যান্সার কি হবে? অসীম হবে। তারপর দেখো একটি গ্যাসে অণুর ব্যাস দেয়া আছে 2 × 10⁻10। এই 10টাকে তোমরা 8 করে দাও। কি করে দাও? 8 করে দাও, 8 মিটার, এবং প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা 3 × 10⁻19 হলে গ্যাস অণুর গড় মুক্ত পথ কত হবে? কি বের করতে হবে? গ্যাস অণুর গড় মুক্ত পথ। তাহলে এটা কিভাবে করবা তোমরা? দেখো ল্যামডা ইকুয়াল, এখানে কি সূত্র পড়ছো তোমরা একটু আগেই তোমাদেরকে ম্যাক্স ক্লোসিয়াসের যে সূত্রটা পড়াই দিলাম, সেটা কি 1/পাই সিগমা স্কয়ার এন। এখন এখানে মানগুলো বসাই দাও জাস্ট। এখানে কি হবে? 1, তারপর পায়ের মান এখানে 3.14, আর এখানে সিগমার মান কি হবে? 2 × 10⁻8, এটার উপর স্কয়ার দিয়ে দাও। আর এন এর মান এখানে কি হবে? দেয়া আছে 3 × 10⁻19। কত দেয়া আছে? 3 × 10⁻19 দেয়া আছে। দেখো এখন এটা ক্যালকুলেশন কিভাবে করবা? ক্যালকুলেটর ছাড়া তোমরা 1/, এখানে 3.14 ইন্টু, এটাকে দেখো কি লেখা যাবে? 4 × 10⁻16 ইন্টু 3 ইন্টু দিয়ে এখানে 10⁻19 লিখতে পারবো আমরা। এখানে 10 কি হবে? 19 হবে। এখানে ইনভার্স হবে না। তো এখন দেখো এটাকে কি লেখা যাবে? ক্যালকুলেশনের সুবিধার খাতিরে 3.14 কে আমরা কি ধরবো? 3 ধরে নিব, যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই। এটাকে 3 ধরে নাও, ইন্টু দিয়ে 4 ইন্টু দিয়ে এখানে দেখো 3 যেটা আছে 3টাকে আগে লিখলাম, ইন্টু 10⁻16 আছে, আর এখানে 10⁻19 আছে। তাহলে কত থাকবে? 10⁻3 থাকবে। এখানে 10⁻3। এখন দেখো এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে এখানে 1/, কি লেখা যাবে? 1/, এখানে লেখা যাবে 36 ইন্টু দিয়ে এখানে কি
10 ইনভার্স 3, এটাকে যদি উপরে তুলে দাও তাহলে 10 ইনভার্স 3 হবে। এখন কথা হচ্ছে এটা তো ক্যালকুলেশন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে, 1/36। তাহলে এটা কিভাবে করবা তোমরা? এখানে দেখো এটাকে কি করবা, 100 ধরো, এখানে 100 নাও, দিয়ে এখানে 36 দাও, ইন্টু দিয়ে এখানে যেহেতু 100 ধরছো তাই এখানে কি করবা, 10 ইনভার্স 5 নিবা, এখানে 10 ইনভার্স 5 দিবা, 2 বেড়ে যাবে। তাহলে 36 দিয়ে 100 কে কাটো, তাহলে কত হচ্ছে 3, আর কাছাকাছি কত হচ্ছে 3 কাছাকাছি, তাহলে কি হবে এখানে, এটা 3 প্রায় কাছাকাছি, তাই 3 ইন্টু 10 ইনভার্স কি লিখতে পারবো, 5 লিখতে পারবো। যেহেতু ক্যালকুলেটর নাই তাই কাছাকাছি যে মানটা আসবে সেটাই হবে। তাহলে এটা অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার হবে 3 ইন্টু 10 ইনভার্স 5 সেন্টিমিটার। তারপর দেখো নেক্সট যে টপিকটা পড়বো আমরা সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা, জলীয় বাষ্প, বাষ্পচাপ ও শিশিরাঙ্ক। এখন শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে তাকে আমরা কি বলি, শিশিরাঙ্ক বলি। তাহলে এখানে দেখো শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝবো, শিশিরাঙ্ক বলতে আমরা এখানে কি বুঝবো, তাহলে তাপমাত্রা। এখন শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এফ ও বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ ক্যাপিটাল এফ হলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? এটা দিয়ে তো তোমরা ইন্টারমিডিয়েটে প্রচুর ম্যাথ করছো, কারণ এখান থেকে এই একটা টপিক থেকে প্রচুর ম্যাথ আসতো। তাহলে এটা অ্যান্সারটা কি হবে বলে ফেলো, আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ, আর ইকুয়াল স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, আর ইকুয়াল ক্যাপিটাল এফ ডিভাইডেড স্মল এফ ইন্টু 100%, আর ইকুয়াল ক্যাপিটাল এফ বাই স্মল এফ। তাহলে এটার অ্যান্সার কি হবে বলে ফেলো দেখি, এটা অ্যান্সার হবে বি নাম্বার, অর্থাৎ আর ইকুয়াল এফ স্মল এফ ডিভাইডেড ক্যাপিটাল এফ ইন্টু 100%। তারপর দেখো সম্পৃক্ত বাষ্পচাপ কোন সূত্র মেনে চলে? সম্পৃক্ত বাষ্পচাপ কিন্তু বয়েলের সূত্র মেনে চলবে না, চার্লসের সূত্র মেনে চলবে না। তাহলে কি উভয়টি মেনে চলবে? না, উভয়টিও মেনে চলবে না। তাহলে কোনটি মেনে চলবে? কোনটি নয়। অ্যান্সার কি আছে? কোনটি নয়, যে অপশনটি আছে এটাই হবে এর অ্যান্সার। তারপর দেখো 0°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত হবে? এটা একটু মুখস্থ রাখবা, এটা হবে দুঃখিত, এটা অ্যান্সারটা কি হবে 0.45 সেন্টিমিটার এইচজি। তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, শিশিরাঙ্কে কোনো স্থানে জলীয় বাষ্পে চাপ কোন নির্দিষ্ট স্থানের তাপমাত্রা ওই স্থানে অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপে কি হবে? বেশি হবে, সমান হবে, কম হবে, না সমান বা বেশি হবে? কি হবে বলে ফেলো দেখি, এটা অ্যান্সারটা কি হবে? এটা অ্যান্সার হবে সমান, কারণ কোনো স্থানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এবং কোনো নির্দিষ্ট তাপমাত্রা ওই স্থানে অসম্পৃক্ত জলীয় বাষ্পের কি হবে? সমান হবে। প্রশ্নের অ্যান্সার গুলো খুব ভালো করে দেখবা, কারণ এগুলো মাঝে মাঝেই কিন্তু রিপিট হয়। দেখো কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা কিসের উপর নির্ভর করবে? কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা কিসের উপর নির্ভর করবে? শিশিরাঙ্ক, সান্দ্রতা, সম্পৃক্ত জলীয় বাষ্প, চাপ, বা কোনোটি নয়। কোনটা হবে অ্যান্সার বলে ফেলো দেখি, এটার অ্যান্সার হবে সম্পৃক্ত জলীয় বাষ্প, চাপ। তারপর দেখো শুষ্ক ও সিক্ত হাইগ্রোমিটারে বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য অধিক হলে কি নির্দেশ করবে? উচ্চ আপেক্ষিক আর্দ্রতা, নিম্ন আপেক্ষিক আর্দ্রতা, উচ্চ শিশিরাঙ্ক ও নিম্ন শিশিরাঙ্ক। কোনটা হবে অ্যান্সার বলে ফেলো দেখি, এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে বলে ফেলো তোমরা। তো এটার মধ্যে কি হবে, উচ্চ আপেক্ষিক আর্দ্রতা না নিম্ন আপেক্ষিক আর্দ্রতা? বলো দেখি, এটা অ্যান্সার হবে নিম্ন আপেক্ষিক আর্দ্রতা। দেখো এরপর যেটা আছে 58 নাম্বার, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে বাষ্পায়ন কি হবে? এখন দেখো বায়ুর যদি আপেক্ষিক আর্দ্রতা কম হয় তাহলে এখানে জলীয় বাষ্পের পরিমাণও কি হবে? কম হবে। যদি জলীয় বাষ্পের পরিমাণ কম হয় তাহলে কি হবে? এখানে বাষ্পায়নটা কি হবে? তাড়াতাড়ি হবে, বাষ্পায়নটা তাড়াতাড়ি হবে। তারপর দেখো লাস্ট যে প্রশ্নটা আছে, আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার কত হবে? এটা আনসার কি হবে বলে ফেলো দেখি, 0, 50%, 75%, 100%। এটা কি হবে? 100% ওখানে। তো এই এমসিকিউ গুলো যদি তোমরা খুব ভালোভাবে সলভ করো, তো এই অধ্যায় থেকে যে এমসিকিউ গুলো আসুক না কেন বা যে টাইপের আসুক না কেন, কারণ এখানে সবগুলো টাইপেরই দেয়া ছিল, যে টাইপেরই আসুক না কেন তোমরা কিন্তু আল্লাহর রহমতে অ্যান্সার করে আসতে পারবে বা সবগুলোই ঠিক দাগাইতে পারবা এই অধ্যায় থেকে যতগুলোই থাকুক না কেন। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব গুরুত্ব সহকারে ভালোভাবে সলভ করবা।